একা একটা বেকার ছেলে যার জীবনে ছিল শুধু হতাশা, কিন্তু তখনই সেখানে এসে উপস্থিত হয় এক রহস্যময় রোবট। আর তাদের বন্ধুত্ব জমতেই খুলে যায় এক ভয়ঙ্কর রহস্যের দরজা। ছেলেটার জীবন তখন পুরোপুরি বদলে যায়। তাহলে এই রোবটটা আসলে কে, আর কেনই বা কেউ তাকে মুছে ফেলতে চায়? মুভির শুরুতেই আমরা হোক্কাইডো নামের জাপানের এক ভবিষ্যৎ শহরকে দেখতে পাই, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক লেভেলে পৌঁছেছে যে যেখানে মানুষ ও রোবট একসাথে একে অপরের উপরে নির্ভর করে বসবাস করছে। এরপর পরিচয় হয় আমাদের গল্পের মুখ্য চরিত্র ক্যান কাসুগাই ওরফে ক্যানের সঙ্গে, যে ছিল একজন বেকার যুবক যার দিনের বেশিরভাগ সময় কেটে যায় ভিডিও গেম খেলে। এমনই এক সকালে ক্যান যখন গেম খেলছিল তখন তার স্ত্রী এমি ঘরে ঢুকে তাকে থামিয়ে দেয়। সে তাকে জানায় তাদের ব্যাকইয়ার্ডে একটা অদ্ভুত দেখতে রোবট দেখা গেছে এবং সে বলে ওটা যেন সে সরিয়ে দেয়। কিন্তু বেটা অলস ক্যান তার বউয়ের কথায় কোনো পাত্তাই দেয় না, উল্টো সে তার গেম খেলা চালিয়ে যায়। এতে করে এমি আরো প্রচন্ড রেগে যায়। বিরক্ত হয়ে এমি তাকে ধমক দেয়, চাকরি নেই, বাড়ির কোনো কাজে সাহায্য করে না। এরপর হতাশ হয়ে জানতে যায় যে তার গতকালের ইন্টারভিউটা কেমন হয়েছে। দেখা যায় ক্যান কোনো উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ব্যাকইয়ার্ডে গিয়ে দেখে সেখানে সেই রহস্যময় কিউট রোবটটি একটা গাছের নিচে বসে আছে। ক্যান তাকে জিজ্ঞেস করে তুমি কে? রোবটটি তখন চমকে যায়, আর এমন কঠিন প্রশ্ন শুনে বেটা রোবটটি উল্টি পড়ে যায়। এর কিছুক্ষণ পর রোবটটি বলে তার নাম ট্যাং। কিন্তু বন্ধুরা, তার এটা মনে নেই যে সে কোথা থেকে এসেছে। সে যেন তার পূর্বের সব স্মৃতিকে হারিয়ে ফেলেছে। এরপর ক্যান তার নিজের নাম জানায়, আর ট্যাংও তাকে নকল করে একই কথা ভাঙা ভাঙা জাপানিতে বলতে থাকে। এরপরে ক্যান ট্যাংকে নিয়ে একটা স্ক্র্যাপ ইয়ার্ডে চলে যায়, যেখানে ভাঙারি লোহালক্কর ভাঙা হতো আর কি। সে ট্যাংকে আসলে ফেলে দিতে চায়। এদিকে স্ক্র্যাপ ইয়ার্ডের মালিক জানায় যে সে এর যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেবে। এমন কথা শুনে ক্যান বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এটা বলি সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ছোট্ট ট্যাং ক্যানের নাম ধরে বারবার ডাকতে থাকে। ক্যান তখন শুনেও কিছুই বলে না, সে শুধু হেঁটে চলে যায়। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে। এরপর দেখা যায় সেই রোবটটি স্কার্পিয়ার থেকে পালিয়ে যায় আর ক্যানকে ফলো করতে থাকে। এরপরে দেখা যায় এমি তখন বাড়িতে বসে আছে, আর তখনই হাসপাতাল থেকে একটা ফোন কল আসে। আর এটা ছিল সেই হসপিটাল যেখানে ক্যানের ইন্টার্নশিপের একটা ইন্টারভিউ ছিল। সেখান থেকে জানা যায় যে ক্যান গতকাল সেখানে ইন্টারভিউ দিতে যায়নি। আর ঠিক সেই সময় বেচারা ক্যান বাড়িতে এসে উপস্থিত হয়, আর তার সঙ্গে ছিল ট্যাং। এদিকে ট্যাং কৌতূহলভাবে ঘরের ছবি দেখতে থাকে, আর টেবিলে অনেকগুলো টিস্যু দেখে সেগুলো নিয়ে হোলি খেলতে শুরু করে। এরপর রেগে গিয়ে এমি তাকে জিজ্ঞেস করে যে সে কেন ইন্টারভিউতে যায়নি, কিন্তু ক্যান বলদের মতো করে বলে যে ভুলে গেছিলাম। সে এমিকে বলে চিন্তা করো না সুইটি, আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি তো আছে। কিন্তু বন্ধুরা, এটা শুনে এমি তো আরো রেগে যায়। সে বলে তোমার এই অবুঝের মতো আচরণে আমি এখন ক্লান্ত। এরপর রাগের মাথায় সে টেবিল থেকে ক্যানের বাবার দেয়া প্রিয় ঘড়িটা তুলে ভেঙে ফেলে, আর এই ঘড়িটাই ছিল ক্যানের বাবার একমাত্র শেষ স্মৃতি। এতে করে ক্যান ভীষণ কষ্ট পায়, কিন্তু এমি বলে এবার সময় হয়েছে বড় হওয়ার, অতীত ভুলে যাও। তারপর সে ক্যানকে বাড়ি থেকে বের করে দেয়। আর বন্ধুরা, ক্যানের সেই কষ্টের মুহূর্তে ট্যাং আবারও তার পাশে এসে দাঁড়ায়। ট্যাং শুধু তার সঙ্গেই যায় না, সে এমির ছবি আর টিস্যুগুলো নিজের পকেটে ভরে নিয়ে যায়। এরপর আমরা দেখি ক্যান আর ট্যাং একটা বাস স্টপে বসে আছে। ক্যানকে খুবই চিন্তিত দেখা যাচ্ছিল, সে কি করবে, কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই তার চোখ পড়ে ট্যাং এর বডি থেকে এক ধরনের তরল পদার্থ লিক করেছে। আগ্রহবশত সে রোবটটার হ্যাচ খুলে ফেলে, আর সে দেখতে পায় ভিতরে লেখা আছে অ্যাডোবিট সিস্টেম। আর এটা ছিল দেশের সবচেয়ে বড় অ্যান্ড্রয়েড রোবট প্রস্তুতকারী সংস্থার নাম। সঙ্গে সঙ্গে মোবাইলে ক্যান ওই কোম্পানিটির ওয়েবসাইট খুঁজে বের করে, আর এরপর সে জানতে পারে যে কোম্পানিতে বর্তমানে একটা ইভেন্ট চলছিল, যেখানে পুরনো রোবটের বদলে ওরা নতুন রোবট দিচ্ছিল, বলতে গেলে এক্সচেঞ্জ অফার। তখন ক্যানের মাথায় একটা দারুণ প্ল্যান আসে। সে ট্যাংকে বদলে একটা নতুন রোবট নিয়ে আসবে, যে ঘরের সমস্ত কাজকর্ম করে দেবে, আর সেটাকে সে এমিকে গিফট দেবে। আর এতে করে এমি হয়তো তাকে মাফ করে দেবে, আর এর ফলে সে আগের মতোই সারাদিন ধরে গেম খেলতে পারবে। বুঝিনি তো, অলস মানুষের মাথায় যা আসে। আর ঠিক এমনই চিন্তা ভাবনাই তার মাথায় ঘুরছিল। পরের দিন ক্যান আর ট্যাং ফুকুওকার দিকে পাড়ি জমায়, যেখানে অ্যাডোবিট সিস্টেমের একটা মেইন অফিস ছিল। আর এদিকে প্লেনে বসে ঘটে এক মজার কাণ্ড। দেখা যায় ক্যানের সামনের একটি শিশু তাকে লক্ষ্য করে একের পর এক টফি ছুরি মারতে থাকে। এতে করে সে বিরক্ত হয়ে বলে থামো, কিন্তু বাচ্চাটা তার কথাই শোনে না। অবশেষে রেগে গিয়ে বলে এই ছোট্ট শয়তান। বন্ধুরা, এই কথা শুনে ট্যাংও সেই কথাটা বারবার রিপিট করতে থাকে, আর শয়তান শয়তান বলে চিল্লাপাল্লা করতে থাকে। সব যাত্রীরা তখন তাদের দিকে তাকায়, আর এই মুহূর্তে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এমন অবস্থায় পড়ে ক্যান রোবটটিকে বলে তুই একটা ডাস্টবিন, তোকে ফেলে দেওয়া দরকার। এমন কথা শুনে বেচারা ট্যাং তো মনে মনে অনেক কষ্ট পায়, আর তখনই তার মাথা থেকে এক ধরনের ধোঁয়া বেরোতে শুরু করে। এরপর দেখা যায় তারা সেই রোবট কোম্পানিটি মানে অ্যাডোবিট সিস্টেমের অফিসে পৌঁছে যায়। এরপর ক্যান রিসিপশন ডেস্কে গিয়ে ট্যাংকে নতুন রোবটের বদলে এক্সচেঞ্জ করতে চায়, কিন্তু রিসিপশনিস্ট তখন তাকে জানায় যে এই রোবটটি তাদের সিস্টেমে এখন আর নেই, আর এই রোবটটিতে শুধুমাত্র তাদের কোম্পানির কিছু পার্টস ব্যবহার করা আছে, তাই এটিকে তারা কোনোভাবে এক্সচেঞ্জ করতে পারবে না। আর ঠিক তখনই বাচ্চাদের একটা দল সেই অ্যাডোবিট সিস্টেমের অফিস ভিজিট করতে আসে, আর তাদেরকে গাইড করছিল এক ব্যক্তি যার নাম ছিল শিনজি। বাচ্চারা তখন ট্যাংকে ঘিরে ধরে ছবি তোলে, আর তারা এই আজব রোবটটিকে দেখে খুব মজা পায়। আর এদিকে দেখা যায় ট্যাং তখন একটি পোকাকে বাঁচিয়ে দেয়, যেটা বাচ্চাদের পায়ে চাপা পড়তে যাচ্ছিল। এতে করে আমরা বুঝতে
বুঝতে পারি যে রোবট হওয়ার পাশাপাশি ট্যাং এর ভিতরে মানুষের মতো ইমোশনও ছিল। এই দৃশ্য দেখে শিনজি খুবই অভিভূত হয়। আর এই শিনজি ছিল অ্যাডোবিট সিস্টেমের প্রধান রোবট ডিজাইনারদের একজন। শিনজি ট্যাংকে পরীক্ষা করে দেখার জন্য ক্যানকে অনুরোধ জানায়, আর দেখা যায় ক্যানও এতে রাজি হয়ে যায়। এরপর শিনজি তাদেরকে নিয়ে একটা ল্যাবে চলে যায়। এরপরে শিনজি ট্যাং এর শরীরকে ভালোভাবে পরীক্ষা করতে শুরু করে, আর সে দেখতে পায় রোবটটির ভিতরে একটি কাঁচের টিউব ছিল, যাতে হলুদ রঙের এক ধরনের তরল পদার্থে ভরা ছিল। কিন্তু সমস্যা হলো সেই টিউবটি কোনো এক কারণে ফেটে গিয়েছিল। তাই শিনজি দ্রুত ফার্স্ট এড কিট দিয়ে ফাটলটাকে তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। তবে সে ক্যানকে সতর্ক করে দেয়, যদি কোনোভাবে এই তরল ফুরিয়ে যায় তাহলে রোবটটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তবে চমক এখানেই শেষ নয়। শিনজি ক্যানকে আরো জানায় এই রোবটটা খুবই স্পেশাল একটা রোবট। এটা শুধু বুদ্ধিমানই না, এটা মানুষের মতো অনুভব করতে পারত। সে জানায় এই রোবটটি কোনো সাধারণ মেশিন নয়, যেন এক জীবন্ত অস্তিত্ব যার আবেগ আছে, ভালোবাসা আছে। এরপর শিনজি ক্যানকে অনুরোধ করে ট্যাং এর ঠিকঠাকভাবে যত্ন নিতে, কারণ এটি ছিল মানুষের মতোই অনেক মূল্যবান। এদিকে আমরা দেখতে পাই দূরে কোথাও এক মনিটরে কেউ একজন ট্যাং এর ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটির উপর নজর রাখছিল। বন্ধুরা, কে সেই ব্যক্তি আর কি তার উদ্দেশ্য, এটা আমরা জানবো সামনে গলে। এরপরে শিনজি ক্যানকে জানায় যে তার একজন পুরনো বন্ধু আছে যার নাম ছিল আতসুকি রিন, যে একজন নামকরা রোবোটিক এক্সপার্ট, কিন্তু সে থাকতো চায়না শেনজেনে। এরপরে শিনজি আরো বলে ট্যাংকে পুরোপুরি সারাতে হলে তার কাছে যেতে হবে, তিনি ছাড়া এটা আর কেউ ঠিক করতে পারবে না। কিন্তু এটা শুনে ক্যান কিছুটা বিরক্ত হয়, কারণ সে কোনোভাবেই এত দূরে যেতে চায় না, আর এমনিতেই ট্যাং এর জন্য তার অনেক টাকা লস হয়ে গেছে। কিন্তু শিনজি যখন বলে যে এটাই একমাত্র উপায় ট্যাংকে বাঁচানোর, তখন ক্যান আর কোনোভাবে না করতে পারে না। এদিকে ঘটনা মোড় নেয় তখন ভয়ঙ্কর দিকে। দেখা যায় দুজন রহস্যময় লোক অ্যাডোবিটের অফিসে এসে হাজির হয়। এরপর তারা সরাসরি শিনজির কাছে গিয়ে ট্যাং এর লোকেশন জানতে চায়, আর তাদেরকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এরা আসলে ভয়ঙ্কর। দেখা যায় শিনজি ভয় পেয়ে শেষ পর্যন্ত ট্যাং এর ইনফরমেশন তাদেরকে দিয়ে দেয়। এর পরের দিন সকালে ক্যান আর ট্যাং এসে হাজির হয় আতসুকি রিনের বাড়িতে। এদিকে আতসুকি ট্যাংকে দেখে আনন্দে চিৎকার করে ওঠে আর বলে, অবশেষে দেখা হলো বন্ধু, আমি তো বহুদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এরপর সে ট্যাংকে জড়িয়ে ধরে, যেন ও একটা রোবট নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। এই সময় যখন ক্যান আর আতসুকি কথা বলছিল, তখন ট্যাং হঠাৎ দূরে কিছু একটা দেখতে পায়, আর কৌতূহলী হয়ে সে দৌড়ে সেটার পিছনে ছুটে যায়। কিন্তু বন্ধুরা, এটা ছিল আসলে একটা ফাঁদ। সেই রহস্যময় দুই ব্যক্তি যারা আগে ট্যাংকে খুঁজছিল, তারা এবার তাকে ধরে ফেলে, আর রোবটটিকে একটি ভ্যানে তুলে মুহূর্তের মধ্যেই সেখানে ছুটে পালিয়ে যায়। এদিকে আতঙ্কে ভেঙে পড়ে ক্যান আর আতসুকি। তারা ছুটে যায় ভ্যানটির পিছনে, কিন্তু ভ্যানের গতি এতটাই বেশি ছিল যে তারা সেটি আর ধরতে পারে না। তবে বন্ধুরা, আতসুকি হাল ছাড়ার মেয়ে ছিল না, তাই সে চটজলদি তার নিজের আইডি কার্ড খুলে, যার মধ্যে জিপিএস ট্র্যাকার ছিল, সেটা ছুঁড়ে ফেলে দেয় ভ্যানের ভিতরে। এইসব কিছুর মধ্যে আবার কেউ ট্যাং এর ক্যামেরায় পুরো বিষয়টি একেবারে রিমোটলি পর্যবেক্ষণ করছিল। আসলে কে সে আর কেনই বা এমন করছে, এইসব প্রশ্ন মাথায় রেখে চলুন সামনে এগোনো যায়। সন্ধ্যায় জিপিএস কে ফলো করতে করতে ট্যাং আর আতসুকি পৌঁছে যায় একটা পরিত্যক্ত গোডাউনের সামনে। আর এই সময় হঠাৎ করে ক্যানের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। ওপাশ থেকে এমি বলছিল, সে জানায়, আমি আর তোমার বেবি সিটিং করতে পারছি না, তুমি নেই, অথচ আমি শান্তিতে ছিলাম, কিন্তু এটা তোমার বাবা মায়ের বাড়ি, তাই আমি ছেড়ে চলে যাচ্ছি। এসব কথা শুনে ক্যান একেবারে চুপচাপ হয়ে যায়। তার চোখে মুখে হতাশা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল, আর এই কথাগুলো তার মন ভেঙে একেবারে চুরমার করে দেয়। তবুও সে এমির সিদ্ধান্তকে রেসপেক্ট করে। আসলে বন্ধুরা, যদি কোনো হাজবেন্ড কোনো কাজ কাম না করে এমন আজাইরা কাজে পড়ে থাকে, তাহলে তার বউ তো চলে যাবে। কিন্তু বন্ধুরা, ওপাশে ফোন কেটে এমিও কান্নায় তখন ভেঙে পড়ে। আসলে সে নিজেও ভালো করে জানতো যে সে আসলে কি হারিয়ে ফেলেছে। ঠিক তখনই হঠাৎ করে গুদামের দরজা খুলে যায়। পর মুহূর্তে দেখা যায় ক্যান তার চোখের জল মুছে নেয় এবং সাহস করে আল্লাহর নাম নিয়ে আতসুকিকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে তারা দেখে যে দুই কিডন্যাপার আরামে বসে আছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা লাল পানি আনার জন্য উপরে উঠে যায়। আর এটাই ছিল মোক্ষম সুযোগ। ক্যান আর আতসুকি তখন চুপি চুপি ট্যাংকে খুঁজে বের করে এবং তাকে নিয়ে যখন পালাতেই যাবে, ঠিক এমন সময় আবির্ভাব ঘটে এক ভয়ানক ব্যক্তির, যার নাম ছিল ডক্টর কাটো। এরপর সে জানায় দুই কিডন্যাপার আসলে তারই লোক। দেখা যায় ডক্টর কাটো ট্যাং এর দিকে এগিয়ে যায় এবং তার যন্ত্রাংশ ভালোভাবে পরীক্ষা করে দেখে। আর এরপর সে ফিস করে বলে, এগুলো তো প্রফেসর বাবার তৈরি। আর ঠিক তখনই নিচতলায় এসে হাজির হয় কাটোর দুই সহযোগী। তারা ট্যাংকে জোর করে ধরে ফেলে। এইসব দেখে তখন ক্যান ভেঙে পড়ে, কিন্তু মুখে বলে, আমি তো এই জঞ্জলটাকে ফেলে দিতেই চেয়েছিলাম, আর এটা আমার কোনো প্রয়োজন নেই, তোমরা এটাকে নিয়ে যাও। এদিকে এই কথা শুনে ট্যাং তো খেপে যায়। এরপর সে তার মাথা থেকে সেই গরম ভাব ছাড়তে শুরু করে, যেমনটা সে প্লেনে বসে করছিল। এতে করে বেচারা কিডন্যাপার তো দিশেহারা হয়ে যায়। আর এই সুযোগে ক্যান আর আতসুকি ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। দেখা যায় একজনের কাছ থেকে আতসুকি একটা টেজার গান ছিনিয়ে নিয়ে সরাসরি তাকে বিদ্যুৎ শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সে বাকি দুই কিডন্যাপারের দিকে অস্ত্রত্যাগ করে হুমকি দেয়, সইরে যা শয়তান, নইলে খবর আছে কিন্তু। আর এই সুযোগে ক্যান দ্রুত ট্যাংকে নিয়ে দৌড় দেয় আর গুদাম থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বন্ধুরা, ক্যান বাইরে এসে দেখে যে ট্যাংয়ের শরীর থেকে আবারও সে জ্বালানির পদার্থটা লিক করছিল। আর ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে আরেকটি ভিডিও কল আসে। ক্যান কলটি রিসিভ করে, আর স্ক্রিনে তখন এক বয়স্ক মানুষকে দেখা যায়। সে বলে, আমি প্রফেসর বাবা, যে ট্যাং এর ক্রিয়েটর, মানে এই ব্যক্তি আসলে ট্যাংকে বানিয়েছিল। তার চোখে পানি আর গলা আবেগে ভরা ছিল। এরপর সে ধীরে ধীরে বলে, তুমি আমার সন্তানকে এতদিন ধরে আগলে রেখেছো, ধন্যবাদ তোমাকে ক্যান। এসো, তুমি আর ট্যাং দুজনেই মাকাকুজিমা দ্বীপে চলে আসো, আর আমি ওকে সারিয়ে তুলবো, কারণ এই রোবটটি পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। এই কথা শোনার পর আমরা দেখি ক্যান আর ট্যাং এসে পৌঁছায় সেই মাকাকুজিমা দ্বীপে, আর তারা একসাথে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল।
সূর্যের আলো, সমুদ্রের হাওয়া, একটা অসাধারণ মুহূর্ত। ঠিক এই সময় ক্যান ধীরে ধীরে বলতে শুরু করে তার অতীতের সকল যন্ত্রণার গল্প। সে জানায়, আমি এক সময় ডাক্তার হতে চেয়েছিলাম, মেডিকেল ইন্টার্নশিপও করেছিলাম, কিন্তু একদিন বাবা এক্সিডেন্ট করে আমার হাসপাতালে ভর্তি হয়। আর সব ডাক্তার ছিল তখন অনুপস্থিত, আর নার্সরা তখন আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি ভয়ে জমে গিয়েছিলাম, আমি কিছুই করতে পারিনি। আর এভাবে 1 ঘন্টা পরে যখন ডাক্তার আসে তখন খুব দেরি হয়ে যায়, আমার বাবা ততক্ষণে মারা গেলেন। আর এই ঘটনা ক্যানকে ভেতরে ভিতরে একেবারে ভেঙে চড়ে দেয়। এরপর সে নিজের উপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলে আর জীবনের সব কিছুর থেকে হাল ছেড়ে দেয়। সে ট্যাংকে বলে, আমি একটা লুজার, এমির কাছেও শুধুমাত্র আমি ব্যর্থতাই উপহার দিয়েছি। এদিকে এই কথা শুনে ট্যাং তখন হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর তার ছোট্ট ছোট্ট কিউট পা দিয়ে ফানি ভাবে ডান্স করতে শুরু করে দেয়। এটা দেখে হাসি থামাতে পারে না ক্যান। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করে হয়তো এই রোবটটি এই পৃথিবীতে তার সবচেয়ে ভালো বন্ধু। এরপর তারা পৌঁছে যায় প্রফেসর বাবার বাড়িতে। প্রফেসর দুজনকে খুব ভালোভাবে ওয়েলকাম করে। ট্যাংকে সে এতদিন পর ফিরে পেয়ে আমি অত্যন্ত খুশি। এরপর তিনি জানান যে ট্যাং এর ফুয়েল টিউব চেঞ্জ করতে হবে। এরপরে তিনি চিনি রাখ থেকে তৈরি এক ধরনের বিশেষ বায়োইথানল ফুয়েল দিয়ে সেটা বদলে ফেলে। কিন্তু বন্ধুরা, তখনই ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। ট্যাং যখন প্রফেসরের দিকে তাকায় তখন সে ভয় পেয়ে ক্যানের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, যেন সে ভয় পাচ্ছে নিজের মালিককে। এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে কেন? আসলে এখানেই শুরু হয় পরবর্তী অধ্যায়, যেখান থেকে বেরিয়ে আসবে ট্যাং এর আসল জন্ম রহস্য। দেখা যায় প্রফেসর বাড়ি থেকে ক্যান বেরিয়ে আসে আর পেছনে চুপচাপ ট্যাং তার ছোট্ট হাত দিয়ে ক্যানের পায়ের কাছে ধরছে, যেন সে বলছে যে আমাকে ছেড়ে যেও না। কিন্তু ক্যান ভালো করে জানে সে তাকে আর রাখতে পারবে না, তাই সে মন শক্ত করে এগিয়ে যায়। তখনই রাস্তার মাঝখানে তার সামনে এসে দাঁড়ায় ডাক্তার কাটো, আর সে খুব চিন্তিত মুখে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ওকে প্রফেসরের হাতে তুলে দিয়েছো? ক্যান তখন মাথা নেড়ে জানায় যে হ্যাঁ। আর তখনই কাটো একটা ভয়ঙ্কর সত্য ফাঁস করে, আর তার কাছ থেকে আমরা জানতে পারি যে 5 বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। ডক্টর কাটো আর প্রফেসর বাবা জেমস প্রজেক্ট নামে একটা মিলিটারি রোবট প্রজেক্টে কাজ করছিল। একদিন ট্রেনিং এর সময় এক রোবট ভয় পেয়ে যায় আর হঠাৎ করেই সে আমাদের সবাইকে আক্রমণ করে বসে। সেখানে অনেকেই মারা যায়। কি বন্ধুরা, শুনে চমকে উঠছেন তো? এরপরে কাটো আরো বলে, এই রোবটের মধ্যেই তখন জন্ম নেয় ভাবনা, ভয় আর অনুভূতি। আর এটা দেখে প্রফেসর বাবা অবাক হয়ে যায়। সে ভাবে এটা এক যুগান্তকারী আবিষ্কার, তাই সে গোপনে সে ভয়ঙ্কর রোবটের ইউরোচিপ খুলে একটা নতুন রোবটে লাগিয়ে দেয়। আর তারপর গোটা ল্যাব পুড়িয়ে ধ্বংস করে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে কাটো জানায় তারা তখন থেকে খুঁজে চলেছে প্রফেসর বাবাকে, তাকে গ্রেপ্তার করার জন্য। এই কথা শুনে ক্যান দৌড়ে কাটোর গাড়িতে ওঠে আর বলে, আমি ওকে রেখে যেতে চাই না, ও আমার বন্ধু। এদিকে তখন প্রফেসর বাবা ল্যাবে বসে ট্যাংয়ের ভেতর থেকে সেই ইউরোচিপটা বের করে আনতে চেষ্টা করছিল। আর দেখা যায় ট্যাং তখন ভয় কাঁপছিল, কারণ সে জানতো যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। আর ঠিক তখনই ক্যান এসে হাজির হয় ল্যাবে। সে সরাসরি ছুটে যায় ট্যাংয়ের কাছে আর দুজন মিলে আবার একসাথে পালানোর চেষ্টা করে। কিন্তু বন্ধুরা, ডাক্তার প্রফেসর তখনই তার কম্পিউটার দিয়ে সমস্ত দরজা লক করে দেয়। আর বাইরে তখন ডাক্তার কাটো ছিল, যে কিছুতেই ভেতরে ঢুকতে পারছিল না। এদিকে ল্যাবের ভেতরে প্রফেসর জানায় যে সে ক্যানকে শুরু থেকেই দেখছে ট্যাংয়ের ক্যামেরার মাধ্যমে। সে বলে, তুমি একজন লুজার ক্যান, তুমি নিজের অতীতের মধ্যে আটকে আছো, তুমি তোমার পরিবারকেই কিছু দিতে পারছো না। এই কথার পর সে তার ভয়ঙ্কর প্ল্যান প্রকাশ করে আর সে বলে, আমি ট্যাংয়ের ইন্টেলিজেন্স দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হব, পৃথিবীতে তখন কেউই আমাকে আটকাতে পারবে না। এরপরে প্রফেসর একটা কুড়াল নিয়ে ট্যাংয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তখনই ক্যান সামনে এসে দাঁড়ায় আর বলে, ও কোনো যন্ত্র নয়, ও আমার বন্ধু। এটা বলে চিৎকার করে ওঠে ক্যান। আর প্রফেসর তখন একটা রোবোটিক্স হাত দিয়ে তাকে আঘাত করতে চায়, কিন্তু দেখা যায় ক্যান আর ট্যাং মিলে সেই হাতটিকে কৌশলে ছিনিয়ে নেয় আর সেই হাতটিকে দিয়ে প্রফেসর বাবাকে উল্টো আঘাত করে অজ্ঞান করে ফেলে। বন্ধুরা, এখানেই যদি গল্পের শেষ হতো তবে কথা ছিল না, কিন্তু হঠাৎ করে পাশের একটা ভারী আলমারি পড়ে যায় ট্যাংয়ের উপর। ক্যান সঙ্গে সঙ্গে ছুটে যায় আর তাকে তুলতে চায়, কিন্তু ততক্ষণে ট্যাংয়ের ফুয়েল লিক হয়ে গেছে আর সে অচেতন হয়ে পড়ে আছে। ক্যান তাড়াতাড়ি করে নতুন ফুয়েল টিউব লাগায়, কিন্তু ট্যাং আর জেগে ওঠে না। তখন ক্যান ফোন করে কাটোকে, যে এখনো বাইরে ছিল। এদিকে কাটো ভিডিও কলে দেখতে পায় যে ট্যাংয়ের একটা কেবল ছিঁড়ে গেছে। সে বলে, তুমি ওটা রিপেয়ার করো, তারপর কোর ইউনিটকে কানেক্ট করো, কিন্তু সাবধান, ফুল সকেটে ঢোকালে শর্ট সার্কিট হয়ে সব শেষ হয়ে যাবে। এতে করে বেচারা ক্যান কনফিউজ হয়ে যায়। আসলে যে লুজার নিজের বাবার চিকিৎসা করতে পারে না, সে কি করে বাঁচাবে এই ট্যাংকে? আর সে ভালো করেই জানে যে একটা ভুল সিদ্ধান্তে ট্যাংকে সে চিরতরে হারিয়ে ফেলবে। তখন তার চোখের সামনে ভেসে ওঠে তার বাবার মৃত্যু স্মৃতি আর সে আতঙ্ক। কিন্তু বন্ধুরা, এবার সে পালিয়ে যায় না, সে হাত কাঁপতে কাঁপতে বেছে নেয় একটা সকেট। আর দেখা যায় ধীরে ধীরে ট্যাংয়ের চোখ খুলে যায়, কিন্তু সে বলে, হ্যালো, আমি জেমস। সে যেন ক্যানকে একেবারেই চিনতে পারছে না। ক্যান তখন ভেঙে পড়ে আর বলে, তোমার নাম তো ট্যাং, আমরা একসাথে কত কিছু করেছি। এভাবে তার সব স্মৃতিগুলো ট্যাংকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। আর বন্ধুরা, এই কথাগুলো সত্যি সত্যি হৃদয় ছুঁয়ে যায় ট্যাংয়ের। সে ধীরে ধীরে তার স্মৃতি ফিরে পায় আর বলে, ক্যান, আমি তোমাকে ভালোবাসি। আর তখন ক্যানও তাকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে ভালোবাসি ট্যাং। আর এই আবেগঘন মুহূর্তে ঠোলা বাহিনী এসে প্রফেসর বাবাকে গ্রেপ্তার করে ফেলে। এদিকে ক্যান আর ট্যাং ফিরে আসে তাদের শহরে। আর তখনই ক্যান দেখে যে এমি ঘর ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ক্যান দেখতে পায় সে তার বাবার ভাঙা সেই প্রিয় ঘড়িটাকে ঠিক করে ফেলেছে। এতে করে ক্যানের চোখে পানি চলে আসে, কিন্তু বেচারা তখনও সাহস করে কিছুই বলতে পারছিল না। আর তখনই ট্যাং এসে বাজিয়ে দেয় একটা রেকর্ডিং, যেখানে গানের মতো শোনা যায় যে আমি ডাক্তার হব আর আমার অতীতকে পেছনে ফেলবো আর এমিকে প্রচুর পরিমাণে ভালোবাসবো। এদিকে এই কথা শুনে এমি থেমে যায় আর তার চোখে
চোখেও পানি চলে আসে। সে ফিরে এসে ক্যানকে জড়িয়ে ধরে আর বলে চলো নতুন ভাবে শুরু করি। আর শেষ দৃশ্যে তারা দুজনকে কিস করে। আর এইটা দেখে ক্যান তার চোখ একটা কাপড় দিয়ে বেঁধে দেয়। কি দুষ্ট তাই না? আর এভাবেই শেষ হয় এক অদ্ভুত ইমোশনাল আর প্রযুক্তির মানবিক সম্পর্কের কাহিনী। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিনেমা কথনের পাশেই থাকুন। আর যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।